আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা স্টক ভ্যালুয়েশনের লেকচার শিটের ছোট প্রশ্নগুলোর সমাধান করব। প্রথমে প্রবলেম 3 নিয়ে আলোচনা করতেছি। আগের সব ক্লাস যদি দেখা থাকে তাহলে আজকের ক্লাস ভালো বুঝবেন, যদি দেখা না থাকে তাহলে বুঝতে পারবেন না। প্রবলেম 3 তে বলতেছে এবিসি কোম্পানি কারেন্টলি হ্যাজ অ্যান ইপিএস অফ টাকা 40 অ্যান্ড ডিভিডেন্ড পে আউট রেশিও 40%. An investor require 14% on this kind of investment. গ্রোথ রেট 8%। আচ্ছা, এখানে বলতেছে একটা কোম্পানির একজন বিনিয়োগকারী আছেন। উনি হলো বিনিয়োগকারীর আম, যে কোম্পানিতে বিনিয়োগ করবে ইপিএস এর পরিমাণ 40%, মানে ই 40%। ইপিএস মানে মোট লাভ হয়েছে, ব্যবসার লাভ হয়েছে 40%। ডিভিডেন্ড ডিভিডেন্ড পে আউট রেশিও 40%, অর্থাৎ ডিভিডেন্ড ডিপি রেশিও বলে এটাকে। এটার অর্থ হলো আপনাকে মুনাফা দেবে 40%, বাকি টাকা দিবে না, প্রতিষ্ঠান রেখে দিবে। 40 টাকার মাঝে 16 টাকা দিবে, আর বাকি 24 টাকা রেখে দিবে ভবিষ্যতের জন্য। আর ধরেন ব্যবসাতে যদি লাভ হয় 100 টাকা, পুরাটা তো আপনি খেয়ে ফেলবেন না, কিছু টাকা তো রাখবেন ভবিষ্যতের সঞ্চয় হিসাবে। অ্যান ইনভেস্টর রিকোয়ার এ 14% অন দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, মানে কে এর মান 14%। কে এর মান 14%, এরকম বিনিয়োগ থেকে সে 14% লাভ চাচ্ছে। গ্রোথ রেট 8%, জি এর মান 8%। সবই দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবিসি শেয়ার? এবিসি শেয়ারের ভ্যালু বের করো। এখন এই অঙ্কটা করার জন্য ডিপি জিরো সমান সমান D1 কে মাইনাস জি সূত্র ইউজ করলে তো হয়ে যায়। কিন্তু সমস্যায় আমরা পড়লাম যে ডি এর মান এখানে দেওয়া নাই। ডি এর কোনো মান দেওয়া নাই। ডি এর মান কিন্তু আপনাদের বেসিক দিয়ে বুঝতে হবে। বেসিক কি? আপনি যদি 40 টাকা লাভ করেন, 40% যদি আপনার মুনাফা বন্টন করা হয়, তার মানে 16 টাকা আপনি পাবেন। 16 টাকা পাবেন। ডিভিডেন্ড পলিসি নামে একটা চ্যাপ্টার আছে, ওইখানে এইগুলো নিয়ে বেশি আলোচনা করা হয়। তাহলে ডি এর মান আমি বের করে নিব। ডি জিরো সমান সমান ই গুণ ই গুণ ডিপি রেশিও। D1 তাহলে বের করতে হবে তো। তাহলে আপনার আসে হলো 17 টাকা 28 পয়সা। 17 টাকা 28 পয়সা। কে এর মান হলো 14, জি এর মান হলো 8, নাকি? বুঝতে পারলে একটু কষ্ট করবেন, ওকে লিখবেন। আমাদের আজকে অনেকগুলো করতে হবে। শেষ নাকি? বুঝতে পারছেন? বুঝতে পারলে ওকে লেখেন। চলেন আমরা পরেরটা করি। 3-এর পরে 5 বাকি না? 5 নাম্বার বি পার্টের অঙ্ক কিন্তু এরকম উদ্ভট টাইপের অঙ্ক আসে, কিন্তু সি পার্টের অঙ্কগুলো খুব সহজ সহজ আসে। তারা বলতেছে ইন 1 ইয়ার 100 শেয়ার অফ কমন স্টক উইল বি ওট এ টোটাল অফ টাকা 14,000। 100 শেয়ার আপনার দাম হয়ে যাবে 14,000 টাকা। ডিউরিং দ্য ডিউরিং দ্য ইয়ার দ্য হোল্ডার অফ দ্য শেয়ার উইল রিসিভ ডিভিডেন্ড অফ টাকা 1,000। এখন ধরেন আবার 1,000 টাকা লাভ পাবে, আর 14,000 টাকা হলো আপনার সে এই ভবিষ্যতে পাচ্ছে, লাভও পাচ্ছে 1,000 টাকা। ইনভেস্টমেন্ট ইন দিস কাইন্ড অফ শেয়ার রিকোয়ার রেট অফ রিটার্ন 20% বিফোর ট্যাক্স, অর্থাৎ আর এর মান বা কে এর মান 20%। হোয়াট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ 100 শেয়ার? এই 100 শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু কত? এটা প্রেজেন্ট ভ্যালুর সূত্র ইউজ করে করতে পারবেন এই অঙ্কটা। প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি? বেসিক দিয়ে করতে হবে সব অঙ্ক, বেসিক দিয়ে করতে হয়। আমাদের যা যা দেওয়া আছে সূত্র দিয়েও করতে পারবেন, সূত্র আমি শিখিয়ে দিতেছি। 100 শেয়ারের দাম হলো ফিউচার ভ্যালু, 100 শেয়ারের ফিউচার ভ্যালু
ফিউচার ভ্যালু আমি বোঝানোর জন্য ইউজ করতেছি, আসলে ফিউচার ভ্যালু না। P1 এর মান দেওয়া আছে 14,000 টাকা। আর এখানে এই এছাড়া D1 মুনাফা পাবেন সারা বছর 1,000 টাকা। এখন রেট অফ রিটার্ন বা কে এর মান বা আর বা আই ইন্টারেস্ট রেট 20%। এই দুই তিনটা জিনিস দেওয়া আছে, দিয়ে বলতেছে যে আপনাকে যে ইয়েটা বের করে দেখেন, পিওর মান কত, পিও কত। এটা বেসিক দিয়ে কিভাবে করবেন? বেসিক দিয়ে হলো আপনার এই সুদে আসলে কত পাওয়া যাবে এত বছর পরে। আপনি মোট পাচ্ছেন এই টাকাটা, মোট পাচ্ছেন 15,000 টাকা ফিউচারে। আজকের দিনে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে ফিউচার, এফ বি 1 + i⁻n। এটাই তো সূত্র। এন হলো 1 বছর, আই সুদের হার হলো 20%। আর এর মান হলো 20%, সময় হলো 1 বছর, হিসাব করলাম টাকা চলে আসলো। এখন আপনি বলবেন স্যার এটা তো বুঝি না, আমি টাইম ভ্যালু অফ মানি করিনি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, এখন কি করবো স্যার? তার জন্য পিও বের করার জন্য একটু নতুন সূত্র শিখতে হবে। সেটা হলো P1 + D1 1 + K। P1 এর মান হলো 14,000, D1 এর মান হলো 1,000, 1 + K, কে এর মান হলো 20%। তাহলে ভাগ দিলে আসে হলো 12,500 টাকা। এই হলো আপনার পিওর মান। আর হলো এখন হলো এই জায়গায় আপনার বলতে পারেন যে স্যার ওই সূত্র ব্যবহার করলেন না কেন স্যার, পিও সমান সমান D1 + K - G, এটা ব্যবহার করলেন না কেন? না ব্যবহার করার কারণটা হলো এখানে ওই আপনার এই যে P1 এর মান ভবিষ্যতে শেয়ারের দাম কত হবে সেটা দেওয়া আছে। ভবিষ্যতে শেয়ারের দাম যদি দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্রটা আমাদের পরিচিত, অপরিচিত সূত্র না। এটা অপরিচিত কোনো সূত্র না, এই সূত্রটা আপনাদের পরিচিত। যখন P0 বের করেন, P6 P7 দেওয়া থাকে, তখন D1 D2 D3 D4 D5 D6 D7 লিখেন, শেষে দিয়ে D3 লিখে যোগ করেন P3, 1 + K⁻³ এরকম করেন না? এখন তো আমাকে যেটা করতে হইতেছে, এটা হলো P0 মান বের করতে হইতেছে। তাহলে এটা হলো P1 আর এটা হলো P1, 1 বছরের পরে যেহেতু এখানে 1, এই জন্য এই সূত্রটা ইউজ হয়েছে। P1 D1 1 + K। P1 এর মান দেওয়া আছে, D1 এর মান দেওয়া আছে, 1 + K⁻1। অথবা আরেকটু সুবিধা হবে আরেকটু, আমি আরেকটু ব্যাখ্যা করে দিই। ধরেন এটা হলো D1 1 + K, P1 1 + K। যেহেতু 1 বছর, 1 বছর পর্যন্ত আমার করতে হবে অঙ্কটা, এখানে 1 × 1। যদি 3 বছর করতে হতো তাহলে এইভাবে 3 বার লিখতাম, ঠিক না? আশা রাখি এটা বুঝতে পারছেন। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমি এটাকে 3-4 ভাবে বোঝানোর চেষ্টা করছি, যতগুলো নিয়ম আছে। আচ্ছা, এখন কোয়েশ্চেন থাকলেও কোয়েশ্চেন করতে পারবেন, হ্যাঁ। ছোট প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ, এটা আসলে ছোট প্রশ্ন বি পার্টের গুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে বই থেকে। হ্যাঁ, সি পার্টের বেসিক দিয়ে বি পার্ট গুলো হয়ে যায়। আচ্ছা, আমরা কিছু ব্যতিক্রম অঙ্ক করবো এখন। প্রবলেম 6। প্রবলেম 6 বলতেছে আম, মীর বানিয়া brought 250 share of common stock of AB Company Limited for টাকা 8,750. After 1 year, she um, sold
দ্য স্টক ফর টাকা 10,000। বলতেছে যে সে 250 শেয়ার কিনছে 8,750 টাকা দিয়ে। 8,750 টাকা দামের জিনিস সে বিক্রি করে দিচ্ছে 10,000। অর্থাৎ P0, প্রবলেম সহায় করতেছি, P0 ছিল 8,750, P1 হলো 10,000। During the year, AB Company Limited declared and paid dividend টাকা 1.5 পার শেয়ার। প্রতি শেয়ারে তারা 1.5 দিছে, 1.5 টাকা করে দিছে। তা 250টা শেয়ার যেহেতু কিনছে সে তো অনেক টাকা পাবে। তা 250 দিয়ে আমার গুণ করতে হবে। Both of purchase and sales value are excluding brokerage commission 4% on transaction value। বলতেছে আপনি কেনা বেচা যাই করেন, দালালকে 4% কমিশন দিতে হয়েছে। ফাইন্ড আউট রেট অফ রিটার্ন অন হার ইনভেস্টমেন্ট। তার মুনাফার পরিমাণ কত এটা বের করে দেখাও। আচ্ছা, এখন এই অঙ্ক করার জন্য শেয়ারের দাম চাই নাই, শেয়ারের আমাদের আহ, চাইছে হলো মুনাফার পরিমাণ, হার, অথবা রেট অফ রিটার্ন, ইয়ার এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য আপনাকে চিন্তা করতে হবে আপনি কিনছেন এত টাকা দিয়ে, কিন্তু বলতেছে যে আপনি যাই কিনেন না কেন 4% কমিশন দিতে হবে ওকে, 0.4%। আবার 0.4%। বিক্রি করতে গেলেও আপনাকে কমিশন দিতে হবে, যাই বিক্রি করেন না কেন 4% কমিশন দিতে হবে। অর্থাৎ আপনি একটা দোকানে গেছেন বা একটা বাজারে গেছেন মাল নিয়ে, মাল বিক্রি করলে আপনার চার্জ দিতে হয়, আবার মাল কিনতে গেলেও সেখানে চার্জ দিতে হয়। তো এরকম শেয়ার কিনতে গেলেও দালালদের টাকা দিতে হয়, শেয়ার বিক্রি করতে গেলেও দালালদের টাকা দিতে হয়। তো কিনতে গেলে দালালের খরচটা সে রেখে, আপনি এত টাকাতে কিনছেন, সাথে আরো 4% খরচ দিবেন, তাহলে আপনার তো দাম হয়ে যাবে বেশি। দাম কত হবে, যোগ করলে কত আসে? 8,000, 4% কত আসে টাকা? 40 টাকা আসে না, 35 টাকা আসে। 35 টাকা। 35 টাকা যদি আসে তাহলে সেটা যোগ করতে হবে আপনার। তাহলে কত আসে? 8,785 টাকা দিতে হচ্ছে। আবার যদি আপনি এই জিনিসটা বিক্রি করতে যান, 10,000 টাকা দিয়ে বিক্রি করলে আপনি 10,000 নিয়ে আসতে পারবেন না, ওই লোকের কমিশনটা আপনাকে দিয়ে আসতে হবে। অর্থাৎ মাল কিনতে গেলে টাকা বেশি দিতে হয়, বিক্রি করে যে টাকাটা নিয়ে আসবো তখনও তাদের খরচ দিতে হয় 9,960 টাকা। এখন এক্সপেক্টেড রিটার্ন মানে আপনি কয় টাকা লাভ করছেন। একটু মনে রাখেন যে আপনি 10,000 টাকা এদিকে লাভ করছেন, P1 থেকে P0 বাদ দিবেন, তাহলে একটা লাভ হইলো যে কিনছিলেন এই টাকা দিয়ে, বিক্রি করছেন এই টাকা। আবার সাথে মুনাফা পাইছেন D1, 1.5 টাকা করে, 250 করে শেয়ার, সেই হিসাবে তো আপনার লাভ আসছে 375 টাকা। নাকি কয় টাকা আসে? 375 টাকা। একটা উদাহরণ দেই, আপনি একটা মুরগি কিনতে গেছেন ধরে নেন, মুরগি বা একটা ছাগল কিনছেন বা একটা গরু কিনছেন, এটার কিনছেন হলো এই টাকা দিয়ে। যখন কিনতে হয়, যে আপনি জানেন যে কেনার সময় একটা 60 নামের জিনিস থাকে, যে একটা ট্যাক্স দিতে হয়, বাজারে ট্যাক্স দিতে হয়েছে 35 টাকা, তো এই টাকা দাম পড়লো। এখন যে মুরগি বা গরু বা ছাগল যাই হোক, সেটা আপনি বিক্রি করছেন, বিক্রি করার পরে 10,000 টাকা বিক্রি করছেন, আপনাকে ট্যাক্স দিয়ে আসতে হয়েছে, বাজারের এই টাকাটা পাইছেন। এখানে কিন্তু একটা আপনার লাভ হয়েছে। আবার একটা লাভ হয়েছে, এই যে জিনিসটা আপনি কিনে নিয়ে আসছেন, মুরগি কিনে আসলে সে ডিম দিচ্ছে আপনাকে, 1.5 টাকা করে বিক্রি করছেন, 250 ডিম দিচ্ছে।
অথবা গরু, ছাগল সেটা দুধ দিছে বা বাচ্চা দিছে, যার ফলে আপনি এটা বাড়তি লাভ পেয়েছেন। ডিভিডেন্ড হলো বাড়তি লাভ। কেনা বেচার একটা লাভ আছে, ডিভিডেন্ডের একটা লাভ আছে। তো এই লাভটা হলো যে টোটাল লাভটা উপরে লিখবেন, আর আপনার ইনভেস্টমেন্ট কত, কত টাকা বিনিয়োগ করছেন সেটা নিচে লিখবেন। 100 দিয়ে গুণ করবেন, তাহলে সুদের হার বেরিয়ে আসবে। তাহলে আপনি এটা বের করে বলেন একটু কষ্ট করে কত টাকা আসে। ক্যালকুলেটর দিয়ে বের করেন, বের করে বলেন কত টাকা আসে। তাহলে মুনাফার পরিমাণ কত আসে, কত পার্সেন্ট আসে? এই দুই একটা অঙ্ক শিটে না থাকলে সমস্যা নাই, এগুলো তো আপডেট শিট আসবে, আপনারা ওয়েট করেন। 17.59%, এটা হলো মুনাফা বেড়ে আসলো, যে 17% আপনার লাভ হয়েছে। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে। আর শিটের এই যে দুই একটা নাই এগুলো পাবেন, যাদের কাছে এই শিটটা নাই, আপডেট হয় নাই, তাদেরকে দিব। এরপর কোয়েশ্চেন থাকলে, এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এরপর তারা বলছে, অন জানুয়ারি 1 ইউ ব্রড 100 শেয়ার অফ স্টক অফ টাকা 34 এ শেয়ার। 34 টাকা করে আমি এক একটা কিনছি, 100টা শেয়ার কিনছি। অ্যান্ড এ ইয়ার লেটার ইউ সোল্ড অফ টাকা 39, 1 বছর শেষে 39 টাকা করে বিক্রি করছি। ডিউরিং দ্য ইয়ার রিসিভ এ ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 1.5, এই বছর আমরা 1.5 টাকা আবার লাভও পেয়েছি। যে কেনা হয়েছে 34, বিক্রি করছি 39, 5 টাকা এখানে লাভ। আবার এই ডিভিডেন্ড পাইছি হলো 1.5 টাকা। কম্পিউট ইউর এইচপিআর অ্যান্ড এইচপিওয়াই, অর্থাৎ হোল্ডিং পিরিয়ড রেট, হোল্ডিং পিরিয়ড yield অন স্টক। হোল্ডিং পিরিয়ড রেট, হোল্ডিং পিরিয়ড yield, এইগুলা ঘুরে ফিরে একই কথা, যে আপনার ওই মুনাফার হারে বের করতে হয়, ওই রেট অফ রিটার্ন গুলাই বের করতে হয়। তারা বলতেছে হোল্ডিং পিরিয়ড রেট, তুমি যে ধরে রাখছো এতদিন, এই ধরে রাখাতে তোমার কয় টাকা, কত টাকা আসলো। হ্যাঁ, নামটা শুধু আর কি চেঞ্জ, কিন্তু কাজ ওই একটাই। হোল্ডিং পিরিয়ড রেট আর হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড। প্রথমে আগে আমাদের P0 34, P1 39, আরেকটা কি ছিল জানি এখানে, P0 P1 আর হলো D1 দেয়ার, এগুলো দিয়ে দিচ্ছি। হোল্ডিং পিরিয়ড রেট, হোল্ডিং পিরিয়ড রেট হলো P1 প্লাস D1 বাই P0। এটা আমি বাস্তবে বুঝাই দিব, টেনশনের কোনো কারণ নাই। তাহলে আসতেছে হলো 1.19। এখানে বলছে হোল্ডিং পিরিয়ড রেট হলো আপনাকে সুদে আসলে আর কি, আসল সহ কত পার্সেন্ট লাভ আছে। আসলটা হলো 1, আর 19% লাভ আছে। এখানে কিন্তু শুধু P0টা লিখি নাই, আগের সূত্র ছিল, ইয়ারের সূত্রটা মাঝে লিখছিলাম P1 - P0 প্লাস D1 বাই P0। এই P0টা লিখি নাই, এই জন্য 1 বেশি আসছে, 1 বেশি আসছে। হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড, হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড হলো হোল্ডিং পিরিয়ড রেট -1। হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড এর অর্থ হলো সুদের হার বা মুনাফার হার। 19% লাভ হয়েছে, আপনি এই সূত্র ব্যবহার করে দেখেন, এইটাই আসবে ঘুরে ফিরে। শুধু এই যে নামগুলো চেঞ্জ, তো এই জন্য আমাদের একটু শিখতে হইতেছে। এরপর প্রশ্নে বলছে, 6 নম্বরে বলতে 6C বলতেছে, a stock is selling today of টাকা 40 per share at the end of year. ইটস পে ডিভিডেন্ড 2 per share অ্যান্ড সেলস টাকা 44, আগের কথাই 40 টাকা দিয়ে এখন বিক্রি হচ্ছে আর কি। পিও 40, D1 2, আর সেলস হলো বিক্রি করা হচ্ছে হলো 44। হোয়াট আর দ্য টোটাল রেট অফ রিটার্ন অন স্টক অ্যান্ড ডিভিডেন্ড ইয়েল্ড। আচ্ছা,
ঘুরে ফিরে ইয়ার চাইছে আর ডিভিডেন্ড ইয়েল্ড চাইছে। ডিভিডেন্ড ইয়েল্ড আমরা করছি গত কালকের ক্লাস না, এর আগের ক্লাসে আমরা করলাম আর কি। 6 এর সি, ইয়ার চাইছে P1 - PO প্লাস D1, আর নিচে হলো P0। P0 40 টাকা, 40 টাকা করে বিক্রি হচ্ছে। P1 হলো 44 টাকা, D1 হলো 2। এই মানগুলো বসাই দিতেছি এখানে, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। 44 - 40 - 240 × 100, 15%। ডিভিডেন্ড ইয়েল্ডের সূত্র আমরা জানি D1/PO × 100। মনে আছে? D1 হলো আপনার ডিভিডেন্ড ইয়েল্ডের D1 হলো 2, পিওর মান হলো 40 × 100, 5%। শেষ। এটা হলো মোট লাভ কত পার্সেন্ট? 15%। ডিভিডেন্ড থেকে কত লাভ পার্সেন্ট? 5% পাইছেন। ডিভিডেন্ড যে 2 টাকা লাভ, আর এখান থেকে বিক্রি করে পাইছেন 4 টাকা। এখানে শোনেন, বি পার্ট করে দিলাম সব, হ্যাঁ। এখন আমাদের বাকি রয়েছে আপনাদের মতে, আমার মনে হয়েছে যে এটা আমি করে ফেলছি, আর আপনি বলেন কি এটা করাইনি বলে। তাহলে এটা আমি আবার করাবো। আর এইখানে একটা আছে শেষে, নেক্সট ক্লাসে এই 2টা অঙ্ক করাবো। আপনাদের কাজ আছে একটা, কাজটা হলো আপনাদের যে যে বই ব্যবহার করেন, কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম, ব্যতিক্রম, এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবগুলো বের করবেন। বের করে সবগুলো করবেন, করার পরে কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন যদি, নেক্সট ক্লাসগুলো 2টা ক্লাস হতে পারে বা একটা ক্লাস হতে পারে এই মাসে। এই মাসে এই চ্যাপ্টারটাই শেষ করবো, আর নতুন কোনো চ্যাপ্টার ধরবো না। নেক্সট মান্থের 1 তারিখে ইনশাল্লাহ আবার নতুন চ্যাপ্টার ধরবো। তো এই মাসে আপনাদের কাজ হলো প্রবলেম ফাইন্ড আউট করে আমাকে ক্লাসে বলবেন। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে গুলোতে আপনাদের এগুলো সমাধান করে দিব। তো আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।